Hello everyone, this is me Anwar Hussain and welcome to my channel Anwar English Academy. ট্যাগ কোশ্চেনের পঞ্চম পর্বের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো ট্যাগ কোশ্চেনের আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে, যেগুলো তোমরা যারা 2022 এবং 23 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অনেকটাই সহায়ক হবে বলে আমি আশা করছি। So, dear learners, no more waste of time. Let's start the lesson. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি এক্সাম্পল রয়েছে। আমরা এই এক্সাম্পলগুলো সমাধানের মাধ্যমে বেশ কিছু নতুন নতুন ট্যাগ কোশ্চেনের নিয়ম আমরা শেখার চেষ্টা করব। এগুলি যদি আমরা অ্যানালিটিক্যালি একটু পড়ি এবং এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে এই জাতীয় যে কোনো কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় খুব সহজেই উত্তর দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো চলো আমরা চলে যাই প্রথম এক্সাম্পলে। প্রথম এক্সাম্পলে বলা হচ্ছে যে দোজ হু ওয়ার্ক হার্ড শাইন ইন লাইফ, অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে উন্নতি করে। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং one principal clause and one or more subordinate clauses connected by subordinate conjunctions like who, which, what, when, where, how ইত্যাদি। অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত একটি ক্লোজকেই আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের অংশটুকু হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজটি হচ্ছে এটি। তাহলে হু ওয়ার্ক হার্ড, যদি এর আগের ক্লাসেও আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনটি প্রিন্সিপাল ক্লোজ এর সাবজেক্ট অনুযায়ী এবং ভার্ব অনুযায়ী করব। তো যেহেতু এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অর্ডিনেট ক্লোজ, আর এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করব। তোমরা জানো যে দোজ দ্বারা মোর দ্যান ওয়ান পারসনকে বোঝায়, হ্যাঁ, অর্থাৎ দোজ দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝায়। তাহলে এখানে দোজের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন কি লিখব? দে লিখব, যেহেতু এটা একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে একাধিক ব্যক্তিকে বোঝালে এর প্রোনাউন কি হয়? ইংরেজিতে দে হয়। এবং এখানে এই যে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কি রয়েছে দেখো, শাইন, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে কিন্তু কোনো এস বা ই এর যোগ হয়নি। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? হেল্পিং ভার্ব ডু অর ডাজ হয়। তো এখানে যেহেতু প্রোনাউনের জায়গায় আমরা দে ব্যবহার করেছি, তাই দের সঙ্গে কিন্তু আমরা ডু লিখব, দের সঙ্গে ডু। এবং তারপরে দেখব যে এই বাক্যটি কি হ্যাঁ সূচক রয়েছে, তাই ট্যাগ কোশ্চেনটি কি হবে? না সূচক হবে। আমরা এন তারপরে অ্যাপোস্ট্রফ টি দিয়ে নেগেটিভ করে দেব। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে একটা কমপ্লেক্স সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেনটি কিভাবে করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে অনেক সময় যে সাবঅর্ডিনেট যে ক্লোজটি মাঝখানে থাকে, মাঝখানে থাকলেই শিক্ষার্থীরা সমস্যায় পড়ে যায়, তখন ভুল করে থাকে। তো আশা করি আজকের পর থেকে তোমাদের এই বিষয়টি আর কখনোই ভুল হবে না। এবার আমি চলে যাই পরের এক্সাম্পলে। পরের এক্সাম্পলে বলা হচ্ছে ইউ ইজ এ প্রোনাউন। তোমরা জানো যে ইউ এর পরে সচরাচর কি হয়? আর হয়। মানে ইউ দ্বারা যখন তুমি বোঝায়, তুমি বা তোমরা, তখন এরপরে কিন্তু আর হয়। কিন্তু এখানে খেয়াল করো, ইউ এর পরে কিন্তু আর না হয়ে কি বসেছে? ইজ বসেছে। যখন এরকম ইউ এর পরে আর না বসে, অর্থাৎ সাবজেক্টের এই নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু হয়নি, ইউ এখানে একটা ওয়ার্ড হিসেবে কল্পনা করা হয়েছে। অর্থাৎ যদি এখানে একটা পেন থাকতো, পেন একটা ওয়ার্ড, তাহলে পেনের পরিবর্তে কি হয়? ভার্ব ইজ হয়। সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা খেয়াল করো এই ইউ কিন্তু অ্যাপোস্ট্রফ এর মধ্যে রয়েছে, অর্থাৎ ইনভার্টেড কোমার মধ্যে রয়েছে। ইনভার্টেড কোমার মধ্যে থাকা, এটা ধরে নিতে হবে যে ইউ এখানে, ইউ মানে তুমি বা তোমরা নয়, এটা একটা প্রোনাউন। তোমরা জানো যে ইউ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন তিন প্রকার হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এটি হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন এখানে
প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে ইউ, মানে তুমি বা তোমরা হিসেবে নয়। তাই এরকম করে যদি থাকে তাহলে আমরা এর প্রোনাউন কিন্তু কি লিখবো, ইট লিখবো, ইউ কিন্তু লেখা যাবে না, কারণ ইউ ইকুয়ালস একটা ওয়ার্ড, যেমন পেন, পেনের পরিবর্তে আমরা প্রোনাউন কি লিখতাম, ইট লিখতাম। তাই এখানে প্রোনাউন কিন্তু ইট হবে। এবং ইটের সঙ্গে দেখো যে এখানে ভার্ব কিন্তু ইজ আছে, বি ভার্ব রয়েছে, তোমরা জানো যে বি ভার্ব কিন্তু কোনো পরিবর্তন হয় না, আর এটি হ্যাঁ সূচক রয়েছে, এই জন্য আমরা এন লিখে অ্যাপোস্ট্রফ টি দিয়ে দিব। এভাবে কিন্তু আমাদের এই জাতীয় বাক্যকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাই। দ্যাট ইজ এ গ্রেট আইডিয়া। কোনো একটা ইংরেজি বাক্যের সাবজেক্ট যদি এরকম হয়, দিস হয়, দ্যাট হয়, যদিও এগুলো প্রোনাউন, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এদের প্রোনাউন কি হবে, ইট হবে। আমরা দিস লিখতে পারবো না বা দ্যাট লিখতে পারবো না। এবং ইটের সঙ্গে এখানে কি রয়েছে, ইজ রয়েছে, এবং এখানে হ্যাঁ সূচক রয়েছে, আমরা না সূচক করে দেব, ইজন্ট ইট। এবার আমি পরে চলে যাই। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি প্রায় পরীক্ষায় এসে থাকে এবং শিক্ষার্থী কনফিউজড হয়ে যায় আসলে কি উত্তর লিখবে। তোমরা জানো যে এভরিবডি আমরা এরকম বলেছি, এভরিবডি, এভরিওয়ান, এদের পরিবর্তে প্রোনাউন কিন্তু দে হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে আমরা লিখি এর পরিবর্তে প্রোনাউন দে লিখলাম। এখন আমরা যেটা করি, আমরা অনেকেই আগে কি করি, ভার্ব লিখে ফেলি, তারপরে হ্যাঁ সূচক হলে নোট লিখি, না সূচক হলে লিখি না, তারপরে আমরা প্রোনাউন লিখি। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা ভুল প্রসেস, কারণ তোমরা জানো যে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু ভার্ব হয়, ভার্বের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু সাবজেক্ট হয় না। তো এই জন্য আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এইটি আগে লেখার চেষ্টা করব, অর্থাৎ প্রোনাউনটি। এখন দের সঙ্গে তোমরা খেয়াল করো, এখানে বি ভার্ব রয়েছে। বি ভার্ব মানে কি কি হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটি অপশন। এখানে যেহেতু ওয়াজ রয়েছে মানে পাস্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার। এখন এই যে আমরা প্রোনাউন যেটা লিখেছি সেটা হলো দে। এখন দের সঙ্গে কি ওয়াজ হয়, দের সঙ্গে কখনোই ওয়াজ হয় না, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এর সঙ্গে আমাদের অবশ্যই কি লিখতে হবে, ওয়্যার লিখতে হবে। আর এটা যেহেতু হ্যাঁ সূচক বাক্য রয়েছে, তাই আমরা এখানে নোট লিখব। তাহলে উত্তর হবে ওয়্যার নট দে। অনেকেই আমরা ওয়াজ নট দে লিখে চলে আসি এবং ভুল নাম্বার আমরা ভুল করে থাকি এবং এখানে কোনো নাম্বার পাই না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, দেখো আই এর পরে অ্যাপোস্ট্রফ ডি আছে। এরকম করে থাকলে এটার দুরকম মিনিং হতে পারে। এক নাম্বার হচ্ছে যে এটা হতে পারে আই উড এরকম, অথবা আই হ্যাড। তাহলে আমরা কখন উড ধরবো এবং কখন হ্যাড ধরবো। যদি দেখি যে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে ভি1, তাহলে ভি1 যদি হয়, এরপরে ভি1 হলে আমরা এই ডি কে কি ধরবো, উড ধরবো। আর যদি ভি3 থাকে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ মিট না থেকে যদি এখানে মেট থাকতো, তাহলে আমরা হ্যাড ধরতাম। অর্থাৎ হ্যাডের পরে তোমরা জানো যে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং উডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে কিন্তু কি আছে দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই এখানে আয়ের প্রোনাউন আমরা আই লিখবো। আর এখানে কিন্তু ডি ইকুয়ালস আমরা হ্যাড ধরবো না, এখানে কি ধরবো, উড ধরবো। ঠিক আছে। আর এটা যেহেতু একটা হ্যাঁ সূচক বাক্য, তাই আমরা নোট লিখবো। আর এভাবেই এই ট্যাগ কোশ্চেনটি আমরা করব। অর্থাৎ এখানে ডি ইকুয়ালস উড, হ্যাঁ সূচক তাই উড নট, আর আই প্রোনাউন আই। এবার আমি আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। এখানে তোমরা দেখো যে ওয়ান শুধু নেই, কিন্তু এখানে ভার্ব হচ্ছে বিগেটস, আর এর সাবজেক্ট হচ্ছে দুইটা ওয়ার্ড। তাহলে এই প্রথমটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ এখানে, আর পরেরটা কিন্তু নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে তোমরা জানো যে নাউন ফ্রেজ হয়। তাহলে নাউন ফ্রেজের নাউনটি হচ্ছে হেড ওয়ার্ড, তাই হেড ওয়ার্ড এটা হলো এইস হেড ওয়ার্ড, এইস ওয়ার্ড, দ্যাট ইজ হেড ওয়ার্ড। তো এই নাউন ফ্রেজের এই যে হেড ওয়ার্ড যে নাউনটা থাকবে, এটি অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ব্যবহার করতে হবে। অনেকে এই ওয়ান দেখে কি লিখবে, ওয়ান অথবা দে লিখে ফেলবে, কিন্তু এখানে তা করা যাবে না, কারণ ওয়ানের পরে যে নাউনটা রয়েছে এটি হচ্ছে হেড ওয়ার্ড এবং এই হেড ওয়ার্ড অনুযায়ী আমাদের প্রোনাউন। তাহলে ওয়ান লাই মানে কি, একটা মিথ্যা কথা। তো একটা মিথ্যা কথা কিন্তু ব্যক্তি না, এই জন্য এর প্রোনাউন কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে, ইট লিখতে হবে। আর এটা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এটির সঙ্গে তোমরা সবাই জানো যে ডাজ হয়।
আর এটা হ্যাঁ সূচক বাক্য, এই জন্য আমরা নোট লিখবো, ডাজন্ট ইট। এখানে যদি লাই শব্দটা না থাকতো তাহলে কিন্তু এটা অন্যরকম হতো, ওয়ান বিগেটস মেনি লাইস, এরকম না। এখানে বলা হচ্ছে যে একটা মিথ্যা অনেকগুলো মিথ্যার জন্ম দেয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এই জাতীয় কোশ্চেনগুলো কিভাবে সমাধান করবে। এবার আমি একেবারে লাস্ট এক্সাম্পলে চলে এসেছি। এই এক্সাম্পলটি খুব কঠিন না, আবার অনেকেই এটাতে কনফিউজড হয়ে যাও তোমরা। এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে দেখো ইকোনমিক্স, এটা একটা নাউন, এটা একটা বিষয়ের নাম, কিন্তু শেষে এস আছে। একটা নাউনের শেষে এস থাকলেই যে এটি প্লুরাল হবে এমনটি কিন্তু নয়। যেমন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটা বিষয়ের নাম। তো এইভাবে যদি কোনো বিষয়ের নাম কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে এটি কিন্তু অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার এবং এর পরিবর্তে প্রোনাউন কিন্তু ইট ব্যবহার করতে হবে। তাই আমরা এখানে দে ব্যবহার না করে কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর ইটের পরে এখানে দেখো ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে ইটের সঙ্গে আমরা ইজ লিখব এবং এটি একটি হ্যাঁ সূচক বাক্য, আমরা এখানে নোট লিখব। এই হলো আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের নিয়ম। আশা করছি এই নিয়মগুলি তোমাদের কাজে লাগবে। বারবার যদি তোমরা চর্চা করো এবং মনোযোগ দিয়ে যদি চেষ্টা করো, তাহলে অবশ্যই এই জাতীয় সমস্যা তোমাদের আর হবে না বলে আমি বিশ্বাস করি। So dear learners, no more now. I'll be back with some other important rules on this topic. If this video helps you a bit, then please share it to your friends so that they can watch it and learn how to frame tag questions. See you soon with another video. Till then, keep watching Anwar English Academy and keep learning. Thank you.